নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুপ্রিম কোর্টে খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটেছে 17ই ফেব্রুয়ারি, এবং এই খবরটা সেভাবে কিন্তু আলোচনা হয়নি, কিন্তু আমার মনে হয় খবরটার তাৎপর্য অপরিসীম। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি বিক্রম নাথের এজলাসে ইডির পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সওয়াল করেছিলেন ওই কয়লা পাচার মামলায়, যেখানে কয়লা পাচার মামলার কিংপিন হিসাবে আমরা অনুপ মাঝি ওরফে লালার কথা জানি। লালাই মাথা, তাকে ঘিরে একটা চক্র আবর্তিত হতো, সেই চক্র এখনো পুরোটা বন্ধ হয়েছে তা নয়। আপনারা দেখছেন তো যে কয়লা পাচার কাণ্ডে ইডির অভিযান, তাতে পুলিশের ওসি থেকে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, প্রভাবশালী ঘনিষ্ঠ আইনজীবী সবাই নজরদারিতে আছেন, এবং অনেকের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অনুপ মাঝি ওরফে লালা সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়েছিলেন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ ইডি করতে পারবে না। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা ইডির আর্জি মেনে রক্ষা কবচ প্রত্যাহার করেন, এবং ইডি চাইলে পরে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে অনুপ মাঝি ওরফে লালাকে নিতে পারবে। খুবই তাৎপর্যপূর্ণ। এর আগেও অনুপ মাঝিকে একাধিকবার ইডি তলব করেছিল, কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান, এবং অনুপ মাঝি ওরফে লালা কাকে কাকে পয়সা দিয়েছেন তার একটা তালিকা তো ছিল, একটা ডায়েরি ছিল বা নোটবুক ছিল। ইডির দাবি সেই নোটবুকে সব সাংকেতিক ভাষায় লেখা আছে। একটা রিপোর্ট পড়েছিলাম খবরের কাগজে, সেখানে জনৈক এমজি নাম উল্লেখ আছে, যিনি প্রতি মাসে নগদ 10 লক্ষ টাকা করে পেতেন এই কয়লা পাচারকারীদের কাছ থেকে। তাছাড়া তো প্রোটেকশন মানি পেতেন পুলিশের এক শ্রেণীর অফিসার, একেবারে তলার লেভেলের পুলিশ কর্মী থেকে থানার ওসি, তারপরে যারা অনেকে আছেন, বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্তারা ইডির ব্যাডারে ছিল কয়লা পাচার মামলায়। কিন্তু অনুপ মাঝি ওরফে লালা যেহেতু এই চক্রের মূল মাথা, এতদিন তার রক্ষা কবচ থাকায় তাকে ইডি জেরা করতে পারছিল না, এবং সেই ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছিল। এখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই রক্ষা কবচ প্রত্যাহার করেছে। আমার ধারণা 2-1 দিনের মধ্যেই লালা ওরফে অনুপ মাঝিকে ইডি নিজের হেফাজতে নেবে, এবং নিজের হেফাজতে নেওয়ার আবেদন করেই ইডি সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল। তারা বলেছে যে 14 দিনের ইডি হেফাজত লালার প্রয়োজন, কারণ যে সাংকেতিক ভাষা উল্লেখ করা হয়েছে লালার ডায়েরিতে, নোটবুকে, তার পাঠোদ্ধার, তার মর্মার্থ উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। লালার হিসাব রক্ষক অনেকদিন ধরেই লাপাতা। খুব তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে কয়লা পাচার মামলায় আমাদের যুবরাজের নাম জড়িয়েছে, তাকে তলব করা হয়েছিল। কিন্তু দেখুন, আপনাকে আদালত গ্রাহ্য নথি প্রমাণ পেশ করতে হবে। হাওয়ায় কিছু ভাসিয়ে দিলাম, সংবাদপত্রে কিছু খবর প্রকাশ হলো, সে কিন্তু আইনের চোখে সেসব টিকে না, সেটা ইডিও জানে। এবং এরা এত প্রভাবশালী এবং এদের র্যাকেটটা এত শক্তিশালী, এতে পুলিশ আছে, রাজনৈতিক নেতা আছে, কয়লা মাফিয়ারা আছে, ইসিএল এর আধিকারিকরা আছে। একটা র্যাকেট দীর্ঘদিন ধরে কাজ করছে, জাতীয় সম্পদ লুট করছে। ইডির অভিযানের পর এখন ঝাড়খণ্ড থেকে লরি আসে, প্রতিটা লরিতে, ওই যে বেআইনি কয়লার লরিতে প্রোটেকশন মানি নেওয়া হয়, বিপুল অঙ্কের টাকা। আপনার ঝাড়খণ্ড, এই রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর রেঞ্জে অনেক টিএমটি বারের কারখানা আছে, সেই সব কারখানায় এই কয়লাগুলো সাপ্লাই করা হয় প্রোডাকশনের জন্য।
এবং অনুপ মাঝি ওরফে লালা দীর্ঘদিন ধরে এই চক্রটাকে সামলাচ্ছিলেন। তিনিই বলতে পারেন এই চক্রের মাথা। সুপ্রিম কোর্টে তার রক্ষা কবচ খারিজ হয়ে গেছে। এখন অনুপ মাঝি এবং লালাকে নিয়ে রাজ্যবাসীর কি আগ্রহ থাকতে পারে? এরকম তো কতই লালা আছে, তার রক্ষা কবচ বাতিল হলো তাতে কার কি এসে যায়? অবশ্যই এসে যায়। লালার এই সাম্রাজ্যের পত্তন করতে যারা সহায়তা করেছিল তারা প্রভাবশালী আমলা, পুলিশ এবং প্রভাবশালী যুবরাজ, এবং শোনা যায় যুবরাজ ঘনিষ্ঠ এক আইনজীবী, যে আইনজীবী কোনোদিন কোনো আদালতে প্র্যাকটিস করেছেন বলে শোনা যায় না। কেউ অন্তত আমাকে বলেননি যে সেই আইনজীবী কোনো আদালতে উকিলের পোশাক পরে সওয়াল করেছেন। কিন্তু তিনি যেহেতু যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কার্যত অনেকটাই যুবরাজের নানাবিধ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করেন বকলমে, তিনি যে পালের গোদা এটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই, ইডির মনেও নেই। কিন্তু ওই বললাম, আদালত গ্রাহ্য প্রমাণ দরকার। আপনি অনেক কিছু মনে করতে পারেন, অনেক কিছু ভাবতে পারেন, কল্পনার ফানুস ওড়াতে পারেন, সাধারণ মানুষ বলতে পারে সব সেটিং, কিছু করছে না ইডি, সব প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা জানলেন কি করে, বা আমিও বা জানলাম কি করে যে সব প্রমাণ আছে? প্রমাণ থাকা এবং আদালত গ্রাহ্য প্রমাণ, এই দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। এই দুর্বৃত্তরা কাকে কাকে টাকা দিয়েছে তা সব নোট করে লেখা আছে, অবশ্যই লেখা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সাংকেতিক ভাষায় লেখা আছে, সেটা ইডি তার মর্মার্থ উদ্ধার করতে পারছে না। যে উদ্ধার করতে পারত সেই হিসাব রক্ষক সে লাপাতা অনেকদিন ধরে, লালা তদন্তে সহযোগিতা করছে না। তাই লালার রক্ষা কবচ বাতিলের আবেদন করেছিল ইডি, সুপ্রিম কোর্ট সেটা মঞ্জুর করেছে। আমার ধারণা 2-1 দিনের মধ্যেই লালাকে ইডি তাদের হেফাজতে নেবে। নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, এই সময় যদি ইডির হেফাজতে লালা চলে যায় এবং লালার ডায়েরির সাংকেতিক শব্দবন্ধের পাঠোদ্ধার করতে ইডি যদি সমর্থ হয় লালার সক্রিয় সহযোগিতায়, আমরা আশা করি লালা সহযোগিতা করবেন। সহযোগিতা না করলে বাকিটা ইডি বুঝে নেবে। কিন্তু একবার ইডির হেফাজতে লালা চলে গেলে সেটা কিন্তু প্রভাবশালী যুবরাজ, তার ঘনিষ্ঠ আইনজীবী, অনেক পুলিশ কর্তা, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে অত্যন্ত দুশ্চিন্তার কারণ। এতদিন তথ্য প্রমাণের অভাবে আইনের ফাঁক বলে তারা বেরিয়ে গেছিলেন, তর্জনী উঁচিয়ে চ্যালেঞ্জ করছিলেন, কিন্তু আদালতে তথ্য এবং প্রমাণ আদালত গ্রাহ্য পেশ করতে পারলে সেটা কিন্তু তাদের পক্ষে করা সম্ভব হবে না। এবং সময়টা লক্ষ্য করুন, ক্রোনোলজি সমাজিয়ে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আর কিছুদিনের মধ্যেই এক্সপেক্টেড, আমি জানি না আবার পিছবে কিনা। কিছুদিন বাদেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। রাজ্য এখন ইলেকশন মোডে চলে গেছে, সমস্ত রাজনৈতিক দল সরকারি কাজকর্ম কার্যত শিখে রাজ্য প্রশাসনের উপর প্রবল চাপ দিয়েছে নির্বাচন কমিশন। এই আবহে লালার রক্ষা কবচ বাতিল, তার যদি ইডি হেফাজত হয়, সেটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং আমার ধারণা নির্বাচনের আগে এটা একটা বড় অস্ত্র হতে চলেছে বিরোধীদের, এবং বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারের অভিমুক্ত দুর্নীতি একটা বড় ইস্যু। কয়লা পাচার, গরু পাচার, চাকরি দুর্নীতি, প্রাথমিকে দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, এরকম দুর্নীতির হরেকরম্বা আছে। সেই দুর্নীতির রহস্য কিছুটা হলেও উন্মোচন হবে। আমি বলছি না যে লালা ইডির হেফাজতে যাবেন, সর্বতভাবে সহযোগিতা করবেন, আমি আদৌ এক্সপেক্ট করছি না। কিন্তু
অনেকটা তাকে বাগে আনা সম্ভব হবে ইডির আধিকারিকদের। নিজের হেফাজতে রেখে যদি জেরা করা হয় এবং সামনে যদি নথি দেখানো হয়, ওই যে ডায়েরির কথা বলা হচ্ছে, সেই ডায়েরি যদি লালার সামনে রাখা হয় এবং বলা হয় যে এগুলো কি, এই এন্ট্রিগুলো কি, আমরা বুঝতে পারছি না, আপনিই জানেন, আপনিই তো দিয়েছেন, আপনার কাছে থেকেই তো উদ্ধার হয়েছে এই ডায়েরি, আপনাকে এটা বলতে হবে। ইডির গোয়েন্দাদের জেরার মুখে স্নায়ু ধরে রাখা অতটা সহজ নয়, এবং লালাও কিন্তু চাইবেন নিস্তার পেতে। কারণ এই ধরনের দুর্বৃত্তরা যখন বিপদে পড়েন, প্রভাবশালীরা তাদের সমর্থন করেন যখন সবকিছু ঠিকঠাক চলছে, যখন এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, তখন তারা এইসব লালা মালা এদের পাশে থাকেন। যখন এরা বিপদে পড়েন, প্রভাবশালীরা বলেন আমি চিনি না, জানি না কে লালা। তো লালারও নিজেকে রক্ষা করার জন্য আমার ধারণা তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হবে। খুব তাৎপর্যপূর্ণ ঘটনা নির্বাচনের, ঠিক নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, যে কোনো সময় হয়তো ঘোষণা হয়ে যাবে আপনার হোলির পরে। খুব আমার মতে রাজ্য রাজনীতিতে এটা একটা উল্লেখযোগ্য খবর, খুব ছোট করে বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত হয়েছে 18ই ডিসেম্বর, কিন্তু বাকি যা চলছে তা তো রুটিন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আর্তনাদ, কমিশনের নানাবিধ বক্তব্য, চাপান উত্তর, এসব তো আছে, তো অনেকদিন ধরে চলছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে লালার রক্ষা কবচ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এবং ইডি কেন বাতিল করতে চেয়েছিল রক্ষা কবচ, তাতে সফল হয়েছে। তারা 2 সপ্তাহের হেফাজত চায় লালার, যাতে লালার ডায়েরির সাংকেতিক শব্দ বন্ধের পাঠোদ্ধার করতে তারা সক্ষম হয়। দেখুন, আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে ঠিক 1 মাস, কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে 18ই মার্চ এবং 19শে মার্চ 2 দিন টানা শুনানি হয়ে এর ফয়সলা হয়ে যাবে। ইডি একটা রিজয়েন্ডারকে জমা দিয়েছে, কিন্তু তাও শুনানি হয়নি। দোলের পর শুনানির বিষয় ইডির আইনজীবী সওয়াল করেছিলেন, আদালত 18ই মার্চ তারিখটা দিয়েছে, এবং এটাও আদালত বলে দিয়েছে 18ই মার্চ এবং 19শে মার্চ এই 2 দিন কিন্তু শুনানি হবে, এবং এই শুনানির পরেই আদালত এই বিষয়টা নিষ্পত্তি করবে। আমি রাজ্য প্রশাসনের এক গুরুত্বপূর্ণ আধিকারিককে ফোন করেছিলাম এই প্রতিবেদন ঠিক করার আগে, রাজীব কুমারের ওয়্যার অ্যাবাউটস কি। তিনি বললেন রাজীব কুমার এখন দেশে ফিরবেন না বলে তার ধারণা তিনি যে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা হয়ে হয়তো আমেরিকা গেছেন, অন্য কোথাও গেছেন, চট করে তিনি কলকাতা মুখ হবেন না, দেশেও ফিরবেন না, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে এই মামলাটার ফয়সলা হয়। রাজীব কুমার দূরে থাকতে চাইছেন, বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন। অতীতেও তিনি 19 দিন লাপাতা ছিলেন, যখন 2019-এর ফেব্রুয়ারি মাসে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিল কিছু নথি সংগ্রহের জন্য। তারপর কি হয়েছিল আমরা জানি, তিনি 19 দিন লাপাতা ছিলেন। তারপর আলিপুর আদালত থেকে জামিন নিয়ে তিনি লোকচক্ষুর সামনে অবতীর্ণ হন। এখন তিনি তো অবসরের গ্রহে চলে গেছেন। সেই ভদ্রলোক আমাকে বললেন রাজীব এইভাবে চলে যাচ্ছে, এটা আমরা কেউ ঘুণাক্ষরেও জানতাম না। হয়তো ফিরে আসার পর যদি এই সরকার আবার কামব্যাক করে রাজীব কুমার, তাহলে হয়তো আবার কোনো উপদেষ্টার পদে আসীন হবে। কিন্তু যদি এই সরকার কামব্যাক না করে, তাহলে জানি না রাজীব কুমার কি করবেন। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। আপনাদের আবার জানিয়ে রাখি, সহায়তা করার জন্য যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমি কৃতজ্ঞ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.